না, হ্যাঁ, নর্থ এবং সাউথ এনসিপিও বোধহয় দিয়েছে, তারা আরও দেবে। এনসিপি বোধহয় আলাদাভাবে নির্বাচন করবে শুনতেছি আর কি। তো সেই কারণে আমার মনে হয় মানে আওয়ামী লীগের খুব প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনে, এটা এখনো সম্ভব না। সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র হচ্ছে, সেটা হতে পারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। এমনি বঙ্গ অর্থনীতির উপর আমরা দাঁড়িয়ে আছি, আমরা আর কত সহ্য করব? এর মধ্যে আবার ন্যাচারাল ক্যালামিটিস, এটা তো আছেই, আমাদের সঙ্গেই যাচ্ছে এগুলো। তো সব কিছু মিলিয়ে তারা এখনও যে হাসিনা গত ১.৫ বছর যা করেছে, আগামী দিনে আরও করবে। সে এই সরকারকে সবসময় একটা কি বলে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখতে চাইবে, এবং সঙ্গে যদি জামাত আবার যুক্ত হয় তাহলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তা আমাদের বিরোধী দল তারা কতটুকু ভূমিকা রাখবে এইসব ব্যাপারে, নাকি তলে তলে হাসির ব্যাপার না, আমি খুব সিরিয়াসলি বলছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জামাতের একটা ভূমিকা থাকতে পারে। কারণ আমাদের মাননীয় আমির এবং বর্তমান বিরোধী দলীয় নেতা কত মাস আগে বলেছিল যে আমি সব ক্ষমা করে দিলাম। এটা মেসেজ না? এই মেসেজটা তাহলে কেন গেল? ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সবসময় আওয়ামী লীগের ইস্যুতে জামায়াতকে একটা সন্দেহের চোখে দেখা হয়, এবং তলে তলে আপনারা এখন আসলে আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা করেছেন কি? দেখেন, মানে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, একটা গ্রাম্য প্রবাদ আছে, বুঝছেন? বিএনপি ওবায়দুল কাদের বলেছিলেন যে তলে তলে, এটা ওবায়দুল কাদেরের বক্তব্য, যে সেই তলে তলে যে সমঝোতা হয়েছিল আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তার হ্যাঁ, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য সম্পূর্ণ বিএনপিকে ইন্ডিকেট করে বলা হয়েছিল, যার কারণে এই ১৭ বছরে ফ্যাসিস্টের পতন হয় নাই। আমরা কার্যকারী মানে বিপ্লব বা অভ্যুত্থান করতে পারি নাই। যেই মানে ২৮শে অক্টোবর ২০২৩ সালে লাখো মানুষ এসে গিয়েছিল রাজধানী, এত কিছুর পরেও একটা বোমা কোন জায়গার থেকে আসলো, এটা দিয়ে মানে ফখরুল সাহেব নেমে চলে গেলেন, তাকে আবার ডাকে ধরে নিয়ে আসে, মানে হরতালে হাফ বেলা হরতাল ঘোষণার পরে আবার ডাকে নিয়ে আসে, বলেন যে না ফুল বেলা দেন, 2 দিন দেন, এরকম। এটা আমাদের বক্তব্য না, বিএনপির নেতাদের বক্তব্য। আমি আপনাকে বলতে চাই, দেখেন, জামাত যদি মানে তলে তলে কি করতো, আওয়ামী লীগের সাথে আতাত করতো, তাহলে আমাদের 11 জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আমরাই করেছি, এবং বাংলাদেশের মানে বিএনপি জামাতের ঐক্য যাতে না থাকে এর জন্য আরেকটা ধরনের ফ্যাসিজম অ্যাক্টিভিটিস আছে না, আমরা করেছি যখন বিএনপিকে, আমাদের বিএনপি কেন করেছি তার তো প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপট যদি আজকেও, যদি এই যে আজকে সংসদ থেকে জামাত ওয়াকআউট করলো, কেন করলো? এই ওয়াকআউট করার কারণ হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটি করেছেন ওনারা। তা আমরা তো এটার সাথে নাই। জনগণ প্রায় 70% জনগণ গণভোটের রায় দিয়ে একটা সংশোধনের জন্য আমরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেছে আমাদের এমপিরা। কাজেই এটা তো তারা সেখানে যেতে পারে না, এবং জামাত ওপেনলি বলছে, আমিরে জামাত সবার সমাবেশে ওপেন বলছে গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা সরকার পতনেও যাব। কাজেই সরকার যে একটা মানে ব্ল্যাক 4 মাস 5 মাস পর পরে হবে বলেও কি আপনারা মনে করেন? সেটা কখন হবে সময় বলে দেবে, কারণ আমরা তো জনগণের কাছে যাচ্ছি, প্রতিটা বিভাগীয় জায়গায় যাচ্ছি, অন্য জায়গায় যাচ্ছি। আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে শেখ হাসিনাকে যে জায়গায় আপনারা আনার জন্য বা অন্যরা যেভাবে বলতেছে শেখ হাসিনা, এটা আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ এখন একটা ব্যালেন্স জায়গায় আছে। কিভাবে? বাংলাদেশের সংবিধানে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, এবং গণভোটকে বাতিল মানে অবৈধ ছিল, গণভোট বাতিল করা যে অবৈধ ছিল এটা আদালত ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে পররাষ্ট্র নীতি এবং তার প্রথম সফর দিয়ে যে কার্যক্রমটা শুরু করেছেন, এটার মাধ্যম দিয়ে ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স বাংলাদেশের প্রতি, এখানে একটা ব্যালেন্স অবস্থা তৈরি হয়েছে। এই জায়গায় এসে স্বচ্ছভাবে দেখে আপনি জানেন যে গণ আদালতের বিচার কিন্তু দেখানো হচ্ছে মিডিয়াতে, তো সেটাও আমরা দেখতে চাই। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও বলেছেন তিনি ফিরে আসলে তাকে আসলে সেই জায়গাটাতে অ্যারেস্ট করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমি তো স্বাগত জানাচ্ছি। কেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইসব কথা বলতেছে? কোনো দরকার তো নাই ভাই। আপনি তো একজন ফেরারি আসামি ফিরে আসবে, এটা তো খুশি হওয়ার কথা আমাদের জনগণের। তো এর সাথে আরও যারা আছে আরামায় এসে দিন কাটাচ্ছে, কলকাতায়, দিল্লি, আগরতলা, লন্ডন, কোথায় না, সব শহরেই আছে, জার্মানিতে। উনি বলতেন আমি সবাইকে একত্রিত করে আনবো। হইতে পারে দিল্লিতে কেউ আসতে, তিনি সেই নির্দেশনাও দিয়েছেন। রয়টার্সের সেই সাক্ষাৎকারেও সেই বক্তব্য স্পষ্ট যা দিয়েছে ওইটাই শেষ, এরপর আর কোনো সুযোগ থাকবে না।
উনি এই বাংলাদেশ প্রেক্ষাপট- প্রথম দফায় যেটা আছে এটাই বিএনপির ইশতেহারে যা লেখা আছে এটাই বিএনপি মানে না। যদি মানতো তাহলে তারা সংবিধান সংস্কার বারবার পরিষদের প্রতিশ্রুতি শপথ দিচ্ছে। গ্রহণ করত। কাজেই অক্ষরে অক্ষরে কি মানবেন জাতি তা দেখার মানে অপেক্ষায় আছে যে অক্ষরে অক্ষরে কোনটা মানলেন। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলেই আপনাকে মানে নাম্বার দেওয়া হবে না। হেলেন নাম্বার জেরিন, দেওয়ার অক্ষরে অক্ষরে দায়িত্ব আসলে জনগণের, আপনারা কি মানছেন? জনগণ অন্তর্বর্তীকালীন সঠিক সরকার সময়ে যদি নাম্বার দিয়ে 80% দায় ভোটের BNP মাধ্যমে এটার রায় দিয়ে দিবে। দেখেন আমি দুইটা এক্সাম্পল আনবো। দাদা যে বলছে না যে জামাত অস্থিরতা করলে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে, উনি যে বললেন 91-এ কি বিএনপি ভুল করেছিল 96-এ? তাইলে বিএনপি যদি ভুলই করে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলো, আনার পরে বিএনপি যে নির্বাচনটা হলো, এমনিতে ফিরিয়ে আনে প্লিজ নাই। আপনার সময় কিন্তু আমি একটা কথা বলি না, 116টা আসন পেয়েছে বিএনপি, বিরোধী দলে থেকে যে 116টা আসন পেয়েছে। জামাত পেয়েছে কয়টা? মাত্র 2টা। চিন্তা করতে পারেন ভুল রাজনীতিটা কারা করেছে? নাইলে ওনারা 2টা সিট পায়, 2টা সিট পেয়েছে। আর তার আগে 91-এ যখন বিএনপির সাথে 17 না ধরেন 3টাই পেলো, মাত্র 3টা সিট পেয়েছে। তা ভুল রাজনীতি করেছে কারণটা। তারপরে আর একটা এক্সাম্পল আনি, এই যে 2008-এ আপনার বিএনপি কোনো অবস্থাতে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানেন জামাতের সেক্রেটারি জেনারেল বলছে যে এই দেখেন বিএনপি ক্ষমতায় চলে আসবে, বলছে বিএনপি ক্ষমতায় আসবেন, বিএনপি 3টা সিট দিবে আর আপনাদের কিছুই দেবে না। তারপরে কিন্তু মুজাহিদ সাহেব ডিস্ট্রিক্ট মিনিস্টার ছিলেন নাদেরপুরে, আর আমি সে সময় এমপি ছিলাম সংরক্ষিত আসনের। আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি, উনি আমাকে অনেক স্নেহ করতেন জানেন। উনি বেরে আমাকে কি বলছে জানেন, তোমার দল যদি এসে যায় কি জানি নির্বাচনে গেলে যাবে, নাইলে আমরা চলে যাব। সেই খেসারত দিয়েছে না, 11 জন ফাঁসিতে ঝুলছে। এই যে এখন ওনারা যে অস্থিরতা করছে না, এই অস্থিরতায় ওনারা দেশটাকে আবার ভয়ঙ্কর মানে রূপ ভুল দিতে রাজনীতিটা পারে। কেন ওনারা বিএনপি বারবার করে, করে জামাত এত বেশি ওনারা ক্ষমতালোভী, এত বেশি ওনারা অস্থির হয়ে যায়, তারপরে কিন্তু দেশটা হয়েছে কি 17 বছরে শুধু ওনারা কিন্তু সাফার করে নাই, গোটা জাতি সাফার করছে, মানে সবগুলো দল সাফার করেছে। এই যে ওনারা আবার জুলাই সনদ নিয়ে যে অস্থিরতা করছে, এইটা কিন্তু জাতিকে আরেকবার একটা ভয়ঙ্কর জামাত দিকে মানে তো ক্ষমতা জামাত হলো এই যে অস্থিরতা তাদের। শেষ করো, আমাকে শুনেন, 20 সেকেন্ড গণতন্ত্রের বিউটি হলো মানে আপনার সেটা যৌক্তিক সমালোচনা করবে, সেটাই হলো গণতন্ত্রের বিউটি। আমরা বিরোধী দল হিসেবে তারা আমাদের ভুল ভ্রান্তি, কারণ সরকারে যারা থাকে তারা ভুল করে, তাদের এখানে ভুল হওয়ার অনেক বিষয় থাকে, কিন্তু যৌক্তিক ভুল হলে সেইটা নিয়ে তারা প্রেশার ক্রিয়েট করবে এবং সরকারকে সঠিক পথে চালানোর ব্যবস্থা করবে। আরেকটা হলো এর মধ্যে দিয়েই তারা তাদের জনপ্রিয়তা বাড়াবে। কিন্তু তারা যদি ভুল বিষয় নিয়ে তারা যদি আন্দোলন সংগ্রামে নেমে যায়, তাহলে তারা নিজে যারা যেমন ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে দেশ জাতিকে ক্ষতিগ্রস্ত করে। সেইটাই কিন্তু আমরা বারবার করে জামাত ইসলামের কাছ থেকে দেখেছি, দেখেন, এবং আমরা সেটা যেন কিন্তু করে তারা ক্ষমতায়- ভুক্তভোগী হয়েছে, পুরো জাতিকে তারা আমরা ছাড়া করে যেন দিয়েছে। তেন করে ক্ষমতায় যেতে চাই না, তাহলে অনেকভাবে আমরা ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে পারতাম। বিএনপিকে ছাড়া নির্বাচন করার কারণে এবার আমরা বিরোধী দলে এসেছি। কাজে বিএনপি যদি বলে বিএনপির সাথে থাকলে আমাদের বিএনপির সাথে অনেক জয় চেষ্টা জয়কার হয়, করেছিলেন, অনেক এই চেষ্টা করেছিলেন বিএনপির বিএনপিকে সাথে বাদ যাওয়ার দিয়ে, জন্য, এবং বিএনপিকে ওনাদের বাদ আমি দিয়ে থাকার লন্ডন কারণে পর্যন্ত মহা গিয়েছিলেন। ষড়যন্ত্র লন্ডন মহাষড়যন্ত্র পর্যন্ত করে গিয়েছিলেন। মহাষড়যন্ত্রের বিএনপির সাথে পরেও কিন্তু আমরা কি বিএনপি বিরোধী দলে বলেছে, এসেছি। এটা বিএনপি বাংলাদেশ বলেছে, জামাত ইসলামী আপনাদের আমরা 33% কি নিব না, হয়েছে, আপনারা বিরোধী দলে জনগণের থাকবেন। রাইট ছিল তো, জামাত ইসলামী দীর্ঘদিনের মিত্র ছিল তো। 33% সমর্থন ওনাদের জনগণের যদি আমরা আমাদের সাথে পেয়েছি। নেই, তাহলে বিরোধী দল থাকবে কে? বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা, কাজে ওনারা যে বিএনপির ভুল করোনা নিয়ে রাজনীতি বাংলাদেশ করে, জামাত ভুল ইসলামী রাজনীতি রাজনীতি বারবার করে নাই, করে, বিএনপির সাথে কখনোই করে নাই। এই- আর আপনি যেটা বলছেন শেখ হাসিনা আসবেন, আমি মনে করি যে শেখ হাসিনা আসার যেই ঘোষণাটা আমরা মিডিয়াতে দেখছি, এটা মিডিয়াতেই খুব মানে চাউর হচ্ছে। কোনটাকে যে ওয়েলকাম করতেছে যে আপনি আসবেন ডিসেম্বরে, আমরা আপনাকে ওয়েলকাম করার জন্য রেডি আছি। এবং গণ অভ্যুত্থান, এটাকে তো আমরা ধারণ করি, কারণ আমরা নিজেরা পার্ট অফ দিস আন্দোলন, এবং আমাদেরটা দীর্ঘ সময় ধরে হয়েছে। বাকি সময় তরুণরা আসছে, তাদেরকে সামনে রেখে আমরা ছিলাম, সব রাজনৈতিক দলই ছিল, জামাত তো ভূমিকা রেখেছে। তারপরে দেখেন বিএনপি যে 31 দফা দিল, এটা তো জুলাইয়ের আগে, সেখানে প্রত্যেকটা দফা দেখেন জুলাইয়ের সাথে সঙ্গতিপূর্ণ। সেই জুলাইকে কেন্দ্র করেও কিন্তু কারা এবং ওনারা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জুলাই সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। আজকেও পার্লামেন্টে বলেছে। হ্যাঁ, তো এটা নিয়ে ওনারা কেন অস্থির হয়ে গেছে? সময় আসুক, দেখবেন তো। এখন সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, এগুলো নিয়ে একটু বিতর্ক হইতেই পারে। আলটিমেটলি আমার ধারণা বা আমি বিশ্বাস করি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে সেটা করে দেখাবে। অতীতেও আমরা দেখেছি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তাদেরই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছে 31 দফা এবং নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে যেগুলো তারা এগ্রি করেছে, একমত হয়েছে, ডিসেন্টিংগুলো না, সেগুলো অবশ্যই তারা বাস্তবায়িত করবে। একটু সময় দেন,
নিশ্চয়ই এই যে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার যে বিতর্ক চলছে, সেখানে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান মানে দুর্নীতির কথা বলছিলেন হেরেন জেরিন খান, সেই সময় আসলে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অনেকটা দায় আসলে জামায়াত এবং এনসিপিকেও নিতে হবে। আবার আমি যদি পেছন দিকে ফিরে যাই, সংসদে খোদ অর্থমন্ত্রী বলেছেন এক মুজিব বর্ষ উদযাপনেরই খরচ ছিল 982 কোটি 91 লাখ টাকা। মানে এই যে পেছন দিকে ফিরে যাওয়া, সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। জামাতের এই অস্থিরতার অভিযোগ আবার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী করলেন, সেই অস্থিরতার সুযোগ নিতে পারে কিনা এই আওয়ামী লীগ? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, অন্তর্বর্তী সরকারের যত দুর্নীতি আছে, এই দুর্নীতির দায় যদি দলীয়ভাবে ভাগ করেন তাহলে বিএনপি পাবে 80 আর বাকিরা পাবে অন্য অন্য রেশিও অনুযায়ী। কারণ বিএনপি তো এই দায় এড়াইতে পারবে না। আপনি যদি ভাগাভাগি করবেন তাহলে এনসিপি আর জামাতকে দিলেন, বিএনপির নাম উচ্চারণ করলেন না কেন? এটা তো ভাসুর হয় না, এটা তো মানে তাদের সাপোর্টের ছিল। বিএনপি তো বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে বয়কট করলাম। যতবার মানে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা কি করেছেন, ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছেন, সব দলকে ডেকেছেন, বিএনপি তো অনুপস্থিত থাকে না। বিএনপি তো গিয়েছে এবং বলছে যে না, আপনি থাকেন, আমরা আপনাকে সহযোগিতা করব, এটা তো সাংবাদিকদেরকে বলেছেন। কাজেই এটা ঠিক না। বরঞ্চ পূর্বের রাজনীতি যদি আমরা দেখি, 90-এর গণ অভ্যুত্থানের পরে যে একটা এই দেশের মানুষরা একটা ঐক্যমত্য এসেছিল, বিএনপি কিন্তু সেই ঐক্যমত্য অবস্থানটা ক্ষমতায় যেয়ে ধরে রাখতে পারে নাই। যার কারণে মানে 96-এ মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিটা কি হয়ে যায়, জোরালো হয়ে যায়। 173 দিন হরতাল করার পরে একটা পর্যায়ে এসে অবরোধ এবং লাগাতার কর্মসূচির পরে শেষে কি হয়েছে, ওই জায়গায় তো বিএনপি আওয়ামী লীগের সাথে আমাদের সমস্ত জাতিকে ঠেলে দিয়েছে। ওই ভুল রাজনীতির, বিএনপির ওই ভুল রাজনীতি, গোটা জাতি আওয়ামী লীগের নেতৃত্বে একই দেশে আসতে চাইবে। তো বহু লোককেই তো তারা পুশিং করতেছে আমাদের দেশে। তো শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ যারা সেই দেশে আছে, তাদেরকে কেন, আওয়ামী নেতাদেরকে কেন পুশিং করা হয় না? তাদেরকে পুশিং করলে তো আমরা পুশ ব্যাক করবো না, আমরা তাদেরকে রিসিভ করব। বাংলাদেশের জনগণ তাদেরকে রিসিভ করার জন্য প্রস্তুত। তো তাদেরকে করা হোক, সাধারণ মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে কেন, কষ্ট দেওয়া হচ্ছে কেন? এরপরে আমি বলতে চাই, রাজনীতিতে মূলত হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জানেন যে গণতান্ত্রিক অভিযাত্রায় তারা অনেকগুলো 3টা নির্বাচন বিরোধী দলকে রেখেই করেছিল। অনেকটা ষড়যন্ত্র, আমি ডামি নিশিনাতের নির্বাচন করে তারা মানে চলে গিয়েছিল। এখন এই প্রেক্ষিতে শেখ হাসিনা এবং তার নেতৃবৃন্দ যদি ইন্ডিয়াতেই থেকে যায়, তার ওয়ান্স আপন এ টাইম যে একটা ফরমেশন হচ্ছিল যে রিফাইন আওয়ামী লীগ, হ্যাঁ, তাদেরকে নতুন করে সারভাইভ করা যায় কিনা, সেই প্রক্রিয়াটাও কি হয়েছে, ব্যর্থ হয়েছে। এই জায়গায় এসে অন্য পথ খোলা না থাকার কারণে এখন তারা এটা বলেছেন এবং নিষিদ্ধ ছিল, তারা তো ফিরেছে। পলাতক স্বৈরাচার দেশে আসবে যে ঘোষণা দিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। ওনাকে খুবই দরকার আমাদের। ওনার 15 বছরের দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, এগুলোর জবাব আমরা তার কাছে চাইব। তাকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জবাব দিতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, বাচ্চারা মারা গেছে, পঙ্গু হয়েছে, এরও তো অপেক্ষা করছে জনগণের সাথে। সুতরাং উনি আসুক, কী প্রক্রিয়ায় আসবে, ওনারা কি ট্রাভেল পাস দেবে, বা বাংলাদেশের যেটা দাবি দেয়া বন্দি বিনিময় চুক্তি, তাকে যতখানি নিরাপত্তা দেওয়া হচ্ছে, যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেফটি সিকিউরিটি, সেই কথাও ভারত বলেছে। হ্যাঁ, তো এখন উনি যখন বর্ডারে আসবে, তো উনি বর্ডার ক্রস করবে তো অবৈধভাবে, তাহলে ওইটা আরেকটা নতুন মামলা হবে তার বিরুদ্ধে, বা যারা যারা আসতে চায়। এমনি তো মামলা আছে, ডজন ডজন মামলা। তো আসুক না, এবং আমাদের বিচারালয়ের বিচার কাজ স্বচ্ছতার সাথে হচ্ছে, এটা আরও স্বচ্ছ হবে যদি আসামিরা থাকে। মধ্যে তো তিনি নানান দণ্ডে দণ্ডিতও হয়েছেন। হ্যাঁ, সেটা তো আছে, আমি বলতে আরও যেগুলো আছে। তো আমি তো মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো যে অনুপস্থিতিতে বিচার না হইয়ে তার উপস্থিতিতে আসামির এখানে বিচারটা হোক। নির্যাতন, নিপীড়ন হয়েছে এবং বাংলাদেশের জনগণের উপরেও যে অত্যাচার নির্যাতন হয়েছে তার একটা দৃশ্যমান মানে শাস্তি হোক, এটা কিন্তু জনগণ প্রত্যাশা করে। এবং সেটার মুখোমুখি শেখ হাসিনা যেমন নিজে বলেছেন যে তিনি আসবেন এবং তার সহকর্মী যারা ছিল তাদেরকে নিয়ে আসবেন। এটা কিন্তু এই জাতির প্রত্যাশা যে তারা আসুক। এখানে আমি কিন্তু রয়টার্স যখন ওনাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশে তো এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, তিনি নিজেও ফাঁসির আসামি, সেক্ষেত্রে তিনি একটা উত্তরও দিয়েছেন। তিনি বলেছেন যে দেশে ফিরলে আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। তাই শেখ হাসিনা এরকম বড় বড় কথা বলে, যাওয়ার আগে বলছে না শেখ হাসিনা যায় না, শেখ হাসিনা পালায় না, তারপরে
পরের দিনই দেখা গেল যে পালিয়ে চলে গেল। এগুলো আমরা দেখেছি 1/11-এর সময়। এখন অনেক দেখি টক শোর কিংবা ইউটিউবার খুবই বড় করে বলে শেখ হাসিনা খুব সাহসী। কি সাহসী? 1/11-এর সময় শেখ হাসিনা যুদ্ধ করে এসেছেন। আরে শেখ হাসিনা তো পালিয়ে চলে গিয়েছিলেন, কম্প্রোমাইজ করে চলে গেছিলেন। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতেই দেশ থেকে চলে যেতে বাধ্য করতে পারে নাই। পরে শেখ হাসিনা দেখে যে কি জানি সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো দেশে থেকে যাচ্ছেন, অতএব তারও আসতে হবে। তখন সে সাহস দেখালেন যে সে আসবে। কিন্তু সে বারবার করেই কিন্তু তারা প্রমাণ করে যে তারা কোনো রকমের মানে কি বলবো সাহস দেখানোর জায়গাতে কখনোই শেখ হাসিনাকে আমরা দেখতে পাই না। সেটা আমরা দেখেছি 90-এর আন্দোলনে, সেটা দেখেছি 1/11-এর সময়। শেখ হাসিনা কিন্তু সবসময় দেখা গিয়েছে পালিয়ে গিয়েছে, না কম্প্রোমাইজ করে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই আসলে যে জায়গাতে বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন আমরা কিন্তু জামায়াত ইসলামীকেও দেখেছি তাদেরও কার্যক্রম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার এক ধরনের প্রক্রিয়া চলেছে, এরপরেও কিন্তু তারা ফিরে এসেছেন। ঠিক একইভাবে আসলে মানে আমরা না, বিদেশ থেকে তারা তো ফিরে দেশ আসি না। থেকে আপনি যে সে কথাটা বলছেন এটা আমি প্রতিবাদ করছি। ফিরে এসেছেন কোথা থেকে? ফিরে আমরা লন্ডন থেকে ফিরে এসেছি না ইন্ডিয়া থেকে? আমরা বাংলাদেশেই ছিলাম। আপনি ভুল বলছেন, আমরা দেশেই ছিলাম। আমি বলি সেটাই না, কিন্তু সেখানে কি আপনারা অবশ্যই সরাসরি আমরা রাজনীতি করার রাজনীতিতেই সুযোগ আছি। পেয়েছেন? আমরা করতে করতে তারপর দেখা গিয়েছে 2024 সালে এই যে গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। জামাত ইসলাম কিন্তু নিষিদ্ধ ছিল না, সেই কারণে জামাত ইসলামকে মানে আওয়ামী লীগের সাথে কিন্তু তুলনা করতে পারেন না এই অবস্থাতে। কারণ জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছে মাত্র কয়েকদিনের জন্য। আর আওয়ামী লীগ তো জানেনি যে আওয়ামী লীগ ইতিমধ্যে অনেক দিন হয়ে গেল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক